দিল্লির সিংহাসন শুধু একটা সিংহাসন না, এটা ছিল ক্ষমতার সেই কেন্দ্রবিন্দু যা প্রায় ৩২০ বছর ধরে গোটা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু কিভাবে জন্ম হলো এত বড় একটা সাম্রাজ্যের? আর তার চেয়েও বড় প্রশ্ন, কিভাবে হলো এর পতন? চলুন আজ সেই উত্থান আর পতনের গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। ৩২০ বছর ভাবা যায়, মানে কতগুলো প্রজন্ম। এই লম্বা সময় ধরে দিল্লির মসনদ থেকে একের পর এক সুলতান পুরো উপমহাদেশের ভাগ্য নির্ধারণ করেছেন। এর প্রভাব কিন্তু আজও রয়ে গেছে। আর এই দীর্ঘ সময়ে মোট পাঁচটা আলাদা রাজবংশ দিল্লির ওই একটা সিংহাসনের জন্য লড়েছে, শাসন করেছে। দাস, খলজি, তুগলক, সৈয়দ আর লোদি প্রত্যেকেরই ছিল নিজেদের গল্প, নিজেদের উত্থান আর পতনের ইতিহাস। কিন্তু সবকিছুরই তো একটা শেষ থাকে, তাই না? মূল প্রশ্নটা হলো, যে সাম্রাজ্য এতগুলো শতাব্দী ধরে টিকেছিল তার ভিতটা কিভাবে নড়ে গেল। চলুন আজ সেই কারণগুলোই খুঁজে বের করা যাক। যে কোনো বড় গল্পের মতো এই গল্পটাও শুরু করতে হবে একদম গোড়া থেকে, মানে কিভাবে এই দিল্লি সুলতানির ভিত্তি স্থাপন করা হয়েছিল। চলুন প্রথমে সেটাই দেখি। গল্পের শুরুটা কিন্তু বেশ নাটকীয়। সালটা ছিল ১১৯২ তরাইনের দ্বিতীয় যুদ্ধে। মোহাম্মদ ঘোরি যখন পৃথ্বীরাজ চৌহানকে হারালেন, তখনই ভারতে মুসলিম শাসনের দরজাটা খুলে যায়। এরপর ১২০৬ সালে ঘোরির মৃত্যুর পর তারই এক বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবক নিজেকে ভারতের স্বাধীন শাসক ঘোষণা করলেন। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হল দিল্লি সুলতানি যুগ। সুলতানি যুগের প্রথম রাজবংশ ছিল দাসবংশ। নামটা শুনলে একটু অবাক লাগে, তাই না? কারণটা হলো, এই বংশের শাসকরা একসময় সত্যি সত্যি দাস ছিলেন, কিন্তু পরে নিজেদের যোগ্যতা আর সাহসের জোরে দিল্লির সুলতান হয়েছিলেন। এই বংশের ৪ জন শাসকের কথা না বললেই নয়। প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক, যিনি দিল্লির বিখ্যাত কুতুব মিনারের কাজ শুরু করেন। এরপর আসেন ইলতুৎমিশ, যাকে বলা হয় এই সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তারপর রাজিয়া সুলতানা, দিল্লির ইতিহাসে প্রথম এবং একমাত্র নারী শাসক। আর সবশেষে ছিলেন গিয়াসুদ্দিন বলবন, যিনি তার কঠোর হাতে পুরো সাম্রাজ্যকে এক সূত্রে বেঁধেছিলেন। আচ্ছা, ইলতুৎমিশ দেশ শাসনের জন্য একটা দারুণ বুদ্ধি বের করেছিলেন। তিনি তুর্কান-ই-চাহালগানি বা ৪০ চক্র নামে একটা দল তৈরি করেন। এটা ছিল ৪০ জন বিশ্বস্ত তুর্কি দাসের একটা পরিষদ। কাজটা ছিল সুলতানকে সাহায্য করা। কিন্তু সমস্যা হলো, এই পরিষদ একসময় এতটাই ক্ষমতাশালী হয়ে ওঠে যে তারাই ঠিক করতে শুরু করে সিংহাসনে কে বসবে আর কে নামবে। আর এই ৪০ চক্রের দাপট কমাতেই আসলেন বলবন। তিনি ক্ষমতায় এসেই কিছু কঠোর নিয়ম চালু করলেন, যেমন সিজদা, মানে সুলতানের সামনে একেবারে মাটিতে মাথা ঠেকানো, আর পাইবস, মানে সুলতানের পায়ে চুম্বন করা। উদ্দেশ্য ছিল একটাই, সবাইকে বুঝিয়ে দেওয়া যে সুলতানের ওপরে আর কেউ নেই। দাসবংশের পর সাম্রাজ্য কিন্তু থেমে থাকেনি। খলজি আর তুগলকদের সময় সুলতানি তার ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছেছিল। তবে চূড়ায় উঠলে পতনের ভয়ও তো থাকে, তাই না? আর পতনের সেই ফাটলগুলো এই সময়ই দেখা দিতে শুরু করে। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ছিলেন বেশ শান্তিপ্রিয় মানুষ, কিন্তু তারই ভাইপো আর জামাতা আলাউদ্দিন খলজি ছিলেন ঠিক তার উল্টো। ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, ক্ষমতালোভী আর নির্মম। তিনি নিজের চাচাকে সরিয়ে সিংহাসনে বসেন এবং সাম্রাজ্যকে দক্ষিণ ভারত পর্যন্ত ছড়িয়ে দেন। আলাউদ্দিন খুব ভালো করেই জানতেন, শুধু তলোয়ার দিয়ে এত বড় সাম্রাজ্য ধরে রাখা যায় না। তাই তিনি অসাধারণ কিছু সংস্কার আনেন, যেমন একটা স্থায়ী সেনাবাহিনী তৈরি করেন, ঘোড়া চেনার জন্য দাগ প্রথা আর সৈনিকদের পরিচয়পত্রের জন্য চেহারা প্রথা চালু করেন। এমনকি সাধারণ মানুষের কথা ভেবে বাজার দরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। এরপর তুগলক বংশে আসেন এমন একজন সুলতান, যিনি ইতিহাসের এক অদ্ভুত চরিত্র, মোহাম্মদ বিন তুগলক। তিনি একদিকে ছিলেন অসম্ভব জ্ঞানী আর পণ্ডিত, কিন্তু তার পরিকল্পনাগুলো এতটাই অদ্ভুত ছিল যে লোকে তাকে পাগলা রাজা বা জ্ঞানী বোকা বলে ডাকত। তার একটার পর একটা পরীক্ষা সাম্রাজ্যের ভিতটাকেই নাড়িয়ে দিয়েছিল। যেমন ধরুন, খামখেয়ালিভাবে দিল্লি থেকে রাজধানী সরিয়ে নিয়ে গেলেন দৌলতাবাদে, যা এক বিরাট বিপর্যয় ডেকে আনে। এরপর চালু করলেন তামা আর পিতলের প্রতীকী মুদ্রা, যার ফলে পুরো বাজার নকল টাকায় ছেয়ে গেল। আর সবচেয়ে বড় ভুল, যখন দেশে দুর্ভিক্ষ তখন তিনি কর বাড়িয়ে দিলেন। তার প্রতিটি পদক্ষেপই যেন সাম্রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। একটা সাম্রাজ্য যখন ভেতর থেকে এমন দুর্বল হতে থাকে, তখন বাইরের একটা ছোট আঘাতও মারাত্মক হয়ে ওঠে। আর দিল্লি সুলতানি ক্ষেত্রে তো সেটা ছিল এক বিধ্বংসী আক্রমণ।
1398 সাল এই সালটা দিল্লির ইতিহাসে একটা কালো অধ্যায়। মধ্য এশিয়ার ভয়ঙ্কর শাসক তৈমুর লং এক বিধ্বংসী ঝড়ের মতো দিল্লিতে আছড়ে পড়েন। তার আক্রমণ এতটাই নৃশংস ছিল যে দিল্লি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। এই আঘাতটা সুলতানি সাম্রাজ্য আর কখনই ঠিকভাবে সামলে উঠতে পারেনি। তৈমুরের আক্রমণের পর যা অবশিষ্ট ছিল তা নিয়ে সৈয়দ বংশ কোনো রকমে টিকে ছিল মাত্র। তাদের শাসন ছিল নামমাত্র, দিল্লি আর তার আশেপাশের কিছু ছোট এলাকাতেই সীমাবদ্ধ। আসলে তারা ছিল একটা শক্তিশালী নতুন শক্তির উত্থানের অপেক্ষায়। আর এভাবেই আমরা গল্পের শেষ পর্বে চলে এলাম। প্রতিটি সাম্রাজ্যেরই একটা শেষ থাকে। দিল্লি সুলতানির জন্য সেই শেষ অধ্যায়টা লেখা হয়েছিল পানিপথের মাঠে। সুলতানি যুগের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। তার পতনটা কিন্তু অনেকাংশেই তার নিজের তৈরি। তিনি এতটাই অহংকারী ছিলেন যে তার নিজের আফগান আমির ওমরাহারাই তার উপর ক্ষেপে যান। বিরক্ত হয়ে পাঞ্জাবের শাসক দৌলত খান লোদি কাবুলের শাসক বাবরকে আমন্ত্রণ জানান ভারত আক্রমণের জন্য। ফলস্বরূপ 1526 সালের পানিপথে যে যুদ্ধটা হলো, সেখানে একদিকে ছিল বাবরের ছোট কিন্তু সুশৃঙ্খল সেনাবাহিনী, আর তাদের কাছে ছিল সেই সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্র কামান। অন্যদিকে ছিল ইব্রাহিম লোডির বিশাল কিন্তু বিশৃঙ্খল আর অসন্তুষ্ট সেনাবাহিনী। আধুনিক রণকৌশল আর প্রযুক্তির কাছে সংখ্যার বিশালতা সেদিন হেরে গিয়েছিল। ফলাফল যা হওয়ার তাই হল। ইব্রাহিম লোদি যুদ্ধে পরাজিত এবং নিহত হলেন, আর তার মৃত্যুর সাথে সাথেই ৩২০ বছরের দীর্ঘ আর বর্ণময় দিল্লি সুলতানি যুগের অবসান ঘটল। ভারতেই শুরু হল এক নতুন অধ্যায়, মুঘল সাম্রাজ্যের। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? একটা গোটা যুগের অবসান, এটা কি শুধু শেষ শাসকের কিছু ভুলের ফল, নাকি সময়ের স্রোতে ভেতরের দুর্বলতা আর বাইরের আঘাতে এটাই হওয়ার ছিল? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?